আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার, যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। পরীক্ষিত সিনিয়রদের থেকে রাষ্ট্রপতি নির্বাচনে তাগিদ বিএনপি নেতাকর্মীদের, গুজবে কান না দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। অনৈতিক কর্মকাণ্ড ও অন্যায়কে কখনোই ছাড় দেবে না জামাতে ইসলামী, রোকন সম্মেলনে দলটির আমির। সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকার অবৈধ। বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের উপর নতুন করে ১০% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, ক্ষতিগ্রস্ত হবে দেশের পোশাক রফতানি খাত। এবং ন্যাশনাল ব্লাড ব্যাংক ও শিশু হাসপাতালে রক্তের গ্রুপিংয়ে গলদ, ক্যান্সার আক্রান্ত শিশুর শরীরে ১৭ বার দেয়া হলো ভুল রক্ত, পরিবারের বিচার দাবি। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সকাল 12টার দিকে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। স্পিকার আরও বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ, আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। এর আগে চিকিৎসার উদ্দেশ্যে ১৯ জুলাই ব্যাংকক যান স্পিকার। আগামী ২৬ জুলাই তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে দেশে ফেরার সিদ্ধান্তে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। পরীক্ষিত নেতাদের বাইরে অরাজনৈতিক কাউকে দায়িত্ব দিলে ভবিষ্যতে যে কোনো সংকটে দলের জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় কোনো গুজবে কান না দিয়ে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। যে কোনো সময় পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে চলছে তার বিদায়ের প্রস্তুতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি সামনে আসার পর থেকেই বিএনপি নেতাকর্মী আর রাজনৈতিক মহলে জোর আলোচনা কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির ৩ জন নীতি নির্ধারকের নাম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সবকিছু ঠিক থাকলে এই ৩ জন থেকেই যে কোনো একজন রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে এই নিয়ে সতর্ক আলোচনায় থাকা নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এটাতে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৃণমূলের ভাবনা জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের ত্যাগী সিনিয়র নেতাদের থেকেই কাউকে এ পদে দেখতে চান নেতাকর্মীরা। নিজের ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণতা, এগুলা কি পরিমাণে আছে এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে দলের প্রতি তার যে আনুগত্য, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে আনুগত্য। প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশে চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে।
তাদের মধ্যে থেকে হওয়াই যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে বলে আমি মনে করি। 111 সহ নানা রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে তা দলের জন্য সুখকর নাও হতে পারে। জনাব ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, তাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তিনি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এখন ট্রেনের ইঞ্জিন যদি বগি রেখে শুধু ইঞ্জিন চলে যায় তাহলে তো যাত্রীরা বসে থাকতে হয়। তো 2007-এ আমাদের অবস্থা তাই হয়েছে। এই জিনিসগুলো বিবেচনা করি আমার মনে হয় দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। বিএনপির সিনিয়র নেতারা আভাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে কয়েক মাস সময় হাতে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দল কিছুটা সময় নিতে পারে। আর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চট্টগ্রাম 15, মাসুদ পারভেজ, মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রংপুর 4। জামাতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামাতে কোনো ছাড় নেই বলে সতর্ক করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামাতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন জামাতের আমির। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। জুলাই জাদুঘর এখনো চালু না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকার অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। জনগণ চেয়েছে এই ভোট, গণভোট, দুইটাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন আর একটা রায় মানেন না। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ধন্যবাদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করে। ফলে দেশের রফতানি নির্ভর খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। নোটিশে বলা হয়, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানিকৃত 99.4% পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্য এই শুল্কের আওতার বাইরে থাকবে। এই তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা সহ 60টি দেশ। বাকি 38টি দেশের ক্ষেত্রে 12.5% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে চীন ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের উপরও 12.5% শুল্ক আরোপ করা হয়েছে।
2.5 লাখ টাকার ব্লাড ও প্লাটিলেট সন্তানের শরীরে দেওয়ার পর জানা গেল ব্লাড গ্রুপই নির্ণয় ছিল ভুল। এ পজিটিভ শিশুর শরীরে দেওয়া হয়েছে এ নেগেটিভ রক্ত। এমন কাণ্ড ঘটিয়েছে রাজধানীর মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক। ভুলের শুরুটা করে শ্যামলের সরকারি শিশু হাসপাতাল। এই নেগেটিভ রিপোর্ট দেয় তারা। ভুল রক্ত ও প্লাটিলেট দেওয়ার কারণে ক্যান্সার আক্রান্ত শিশুটির অবস্থার অবনতি হয়েছে। দায়ী দুই প্রতিষ্ঠানের বিচার চাইছে তার পরিবার। মাহবুব কবির চপলের অনুসন্ধানী রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক ও নিরঞ্জন দেব। যে সন্তানকে নিয়ে মামুন দম্পতির দুচোখ ছিল আনন্দে টলমল, সেই সন্তানের কষ্টেই এখন তাদের দুচোখ ভরা জল। গত 2 জুন মুন্সিগঞ্জ থেকে ঢাকার শ্যামলীর সরকারি শিশু হাসপাতালে 1 বছরের অসুস্থ আয়মানকে ভর্তি করে তার পরিবার। পরীক্ষা নিরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। রক্ত পরীক্ষা করে তাকে এ নেগেটিভ ব্লাড ও প্লাটিলেট দিতে বলেন ডাক্তাররা। রক্ত নিতে পাঠিয়ে দেওয়া হয় মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক অ্যাফেরেসিস অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে। তারা রক্তের নমুনা পরীক্ষার পর ডোনারের সাথে ক্রস ম্যাচিং করে এ নেগেটিভ ব্লাড ও প্লাটিলেট দেয়। শিশু হাসপাতালে 2 বার দেওয়ার পর আয়মানকে ঢাকা মেডিকেলে সরিয়ে নেন স্বজনরা। এখানে আরও 14 বার এ নেগেটিভ ব্লাড ও প্লাটিলেট দেওয়ার পরও শিশুটির শারীরিক উন্নতি না হওয়ায় ডাক্তারদের সন্দেহ হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রক্তের ক্রস ম্যাচিং করতে গিয়ে দেখা যায় শিশুটির ব্লাড এ পজিটিভ। ঢাকা মেডিকেল ও পপুলার হাসপাতালের পরীক্ষাতেও এ পজিটিভ ফলাফল আসে। তো আমার শিশু এখন বাঁচবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। এখন এইরকম পর্যায়ে গেছে যেন ওরা ভুল ব্লাড দেওয়ার কারণে আমার শিশুরা আজকে মৃত্যুর অবস্থায়। এটার আমি ন্যায্য বিচার চাই। ঠিক আছে। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, রক্তের গ্রুপ নির্ণয়ে তাদের ভুল হতে পারে কিংবা শিশুটির ব্লাড গ্রুপ বদলে যেতে পারে। Is it possible for a 2-year-old child to change blood group A negative to A positive? দেখেন আপনি তাকান, আমার এটার দিকে তাকান। Does not normally change. Normally কিন্তু এটা চেঞ্জ হয় না। অ্যাবনর্মাল ক্ষেত্রে তার মানে নর্মালি হয় না মানে কি? অ্যাবনর্মালি চেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান বলছেন, মানুষের ব্লাড গ্রুপ কখনো পরিবর্তন হয় না। ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে সঠিক যে আমাদের গ্রুপিং টেকনিকটা আছে এটা ফলো করা উচিত প্রত্যেকটা সেন্টারে। পজিটিভকে নেগেটিভ যদি দেয় তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আমার সাবজেক্ট নেগেটিভ, যদি আমি পজিটিভ ট্রান্সফিউশন দেই সেটা কোনো ক্ষেত্রে হতে পারে। মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক থেকে 17 বার ব্লাড ও প্লাটিলেট নেয়ার সময় প্রতিবারই গ্রুপ পরীক্ষা ও ক্রস ম্যাচিংয়ের ফি নেওয়া হয়েছে, কিন্তু তারা স্যাম্পল পরীক্ষা করেছে মাত্র 2 বার। ফলে শিশু হাসপাতালের ভুল আর ধরা পড়েনি। সে কারণেই শিশুটির ক্যান্সার ছড়িয়ে পড়েছে। যেহেতু পেশেন্ট আমার এ নেগেটিভ, এটা আমি গ্রুপ চেক করার পরে জানতে পারলাম। আমি পেপারসে পাচ্ছি হচ্ছে এ নেগেটিভ। তো আমাকে মানে প্রতিবার তো পুনরায় চেক করার প্রয়োজন নেই। আমরা যদি ক্রস ম্যাচ না করে ইট ইজ দেয়ার ফল্ট। তাহলে তাদেরটা ফল্ট যে আমরা তাদেরকে টাকা দিচ্ছি। যেহেতু আমার এখানে প্রথম দিন এ নেগেটিভ আসলো, সেকেন্ড টাইম এ নেগেটিভ আসলো, তো এখন আমি ধরে নিতে পারি হয়তো সামহাও কোথাও একটা মিস্টেক ছিল, হয়তো টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট গিয়েছিল, অথবা সেলগুলো মানে ভাঙতে সময় নিচ্ছিল, বা আরেকটু সময় নিয়ে চেক করাটা দরকার ছিল। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলে তিনি জানান, তদন্ত করা হচ্ছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি। এই ভুলের কারণে শিশু হাসপাতালকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে উকিল নোটিশ পাঠানো হয়েছে। পৃথিবীতে কেউ কোনো কাজে বলতে পারবে না যে আমি 100% আমার রাইট হবে। আমার ভুল হতে পারে। আমি দায় নিব। আমরা তো অলরেডি কমিটি করে ইনভেস্টিগেশন করছি। এ অবস্থায় তাদের নিজস্ব তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে কিনা তা নিয়ে সন্দেহান ভুক্তভোগী শিশুটির পরিবার। আপনার ডক্টরের তদন্ত, আপনার দেন, আমাকে ডক্টর দেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমার নিউট্রাল পাওয়ার
২৪শে জুলাইয়ের এই দিনে দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কারফিউ শিথিল করে আংশিকভাবে আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। ৫ দিন নিখোঁজ থাকার পর পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদকে। তবে আন্দোলনে সম্পৃক্ত বিরোধী দলের নেতাকর্মী ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক মামলা, গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রক্তাক্ত জুলাইয়ের ২৪ তারিখ টানা আন্দোলনে ততদিনে প্রাণ হারিয়েছেন প্রায় ২০০-রও বেশি মানুষ। পুলিশের গুলি শরীরে নিয়ে হাসপাতালে হাজারো আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে দীর্ঘ কারফিউয়ের পর আংশিকভাবে শুরু হয় আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল। রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বকরকে। ফেসবুক পোস্টে তারা জানিয়েছিলেন, অপহরণের পর টানা ৫ দিন চোখ বেঁধে রাখা হয় তাদের। সরকার এই আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছিল। তাদের এটা আগে থেকেই উদ্দেশ্য ছিল যে তারা এই আন্দোলনের লিডারশিপকে আইডেন্টিফাই করে তাদেরকে যে কোনোভাবে ডিলিজিটিমাইজ করা, ডিটেইন করা। এই নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তখন দেখবেন যে সেকেন্ড লেয়ার থেকে লিডারশিপ উঠে আসলো। এ সময় আন্দোলন দমাতে বিরোধী দলের নেতাদের গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। বিটিবি ভবন ও মেট্রো স্টেশনে আগুন দেয়া সহ বিভিন্ন অরাজকতার মামলায় আন্দোলনে সম্পৃক্ত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে পুলিশ ও ডিবি। ২৪শে জুলাই ডিবি হারুন সে তখন প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ে সে তখন বলে যে এই যে মেট্রো রেল স্টেশনে যে হামলাটি করা হয়, সেই হামলার অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম মেনশন করে সেদিন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে। তো স্বাভাবিকভাবে আমরা আসলে ভীত ছিলাম না, কারণ আমরা জানতাম যে পুলিশ এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা শিকার আমরা অতীতেও হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ থাকায় বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রদের মেসে অভিযান ও গ্রেফতার চালায় পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় বিরোধী রাজনৈতিক নেতাদের গতিবিধি। আন্দোলন শুরু হওয়ার পরে যেটা হয়েছে, আমার বাসার সামনে সবসময় সাদা পোশাকের পুলিশ ২৪ ঘন্টা গোয়েন্দা নজরদারিতে রাখে এবং কয়েক দফা আমার বাসায় তল্লাশি চালানো হয় এবং আমার পরিবারের সদস্যদের সাথেও তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন জানায়, পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রচারিত হয় শিক্ষার্থীদের উপর নির্মম হামলার সংবাদ। আন্দোলনকারীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজনের হামলা অব্যাহত থাকায় ক্ষোভ জানায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জে চুনারু ঘাটে চা জনগোষ্ঠীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমেই দেশের চা শিল্প বিশ্বময় সুনাম কুড়িয়েছে। এ সময় চা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের অর্থনীতি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর নেপথ্যে রয়েছে অসংখ্য শ্রমিকের শ্রম আর ঘাম। যাদের শ্রম আর ঘামে আমাদের অর্থনীতি একটু একটু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে, তাদের অন্যতম চা শ্রমিকরা। 8 ঘন্টার মজুরি বিনিময়ে যা রোজগার হয়, তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। এরপরও চা বাগানকে কেন্দ্র করেই প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিচ্ছেন তারা। বিশাল চা বাগানে গৃহপালিত পশুপালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত এসব জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ারও সুযোগ পাচ্ছেন। এই আয়ে তো আমরা ছেলে মেয়ে খাওয়াই, আর তো আমরা কোনো কর্ম কইতে নাই। আমরা তো চাই যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকবো, একটু আমরা মজুরি বাড়াই, তো এটাই আমরা চাই। পূর্বপুরুষরা যেভাবে কাজ করে আসছে, এভাবে আমরাও করে যেতে হবে। চন্দিছড়া চা বাগানে চুনারু ঘাট উপজেলার চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চা শ্রমিক ইউনিয়ন। এ সময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরিপেল পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আক্তার সহ স্থানীয়রা তুলে ধরেন তাদের বর্তমান অবস্থা। ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন জানান, চা শিল্পের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক বাগানে বাগানে একটা কমিটি করেন, কারণ বাগানে তারপরে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন যে আমরা ওই যে
বৃহত্তর রংপুর অঞ্চলের লোক কয় জাগো ভাইয়ে, আমাদের জাগতে হবেই। এ সময় তিনি চণ্ডীর মাঠে চা জনগোষ্ঠীকে নিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি। সেই উৎসবের নাম হবে বৈচিত্র্যের উৎসব বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব। প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে বলে আশা তার। লন্ডভন্ড অর্থনীতির উপর যে দেশটা দাঁড়িয়ে আছে, এই দেশটাকে শক্তিশালী করবার জন্য আমাদের যে প্রধান যে রপ্তানি খাত, সেটি চা শিল্পের, সেই চা শিল্প খাত, সেই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই খাতে মালিক শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হয়েছে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ক্রীড়ার যারা ভালো খেলেন তাদেরকে কার্ড দিচ্ছে, নানা কার্ড তারা দিচ্ছেন। চা জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একটু সামান্য সময়ের জন্য তারা দেখা করতে পারেন, তাহলে হয়তোবা তাদের হতাশা কিছুটা হলেও কার্ড কেটে যাবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করেন তিনি। চা জনগোষ্ঠী বলতে যত ধরনের এই পাহাড়ে বসবাসকারী যত ধরনের জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ের বাইরে জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা কাজ করতে জন্য অনুরোধ করব। একই সাথে আমি বলবো, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়। চা শ্রমিক ও ক্ষুদ্র নিগোষ্ঠীকে নিয়ে এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ার বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের দাম ছাড়িয়েছে 200 থেকে 250 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দেখা দিয়েছে কাঁচা মালের সংকট। তারই প্রভাব পড়েছে দামে। বাজারে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, ঢেঁড়স 60 টাকা, পটল 80 টাকা এবং করলা 80 টাকা কেজি। এছাড়া পেঁয়াজের দাম 5 টাকা বেড়ে দাঁড়িয়েছে 55 টাকা কেজি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত জুড়ে পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আজ এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার 4 বার সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ও দ্রুততম শাস্তির আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। 17 বছরে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন 38 বছর বয়সী এই সেন্টার ব্যাক। উত্তর আমেরিকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আবেগঘন বার্তায় ওতামেন্দি বলেন, দেশের জার্সির জন্য তিনি সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন। আর্জেন্টিনার হয়ে 139 ম্যাচে গোল করেছেন 8টি। দেশের জার্সিতে তার ঝুলিতে বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা এবং ফিনালি সেমিসার ট্রফি রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার, যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। পরীক্ষিত সিনিয়রদের থেকে রাষ্ট্রপতি নির্বাচনে তাগিদ বিএনপি নেতা কর্মীদের, গুজবে কান না দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের।
অনৈতিক কর্মকাণ্ড ও অন্যায়কে কখনোই ছাড় দেবে না জামাতে ইসলামী। রোকন সম্মেলনে দলটির আমির, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। ক্ষতিগ্রস্ত হবে দেশের পোশাক রফতানি খাত। এবং ন্যাশনাল ব্লাড ব্যাংক ও শিশু হাসপাতালে রক্তের গ্রুপিং গলদ। ক্যান্সার আক্রান্ত শিশুর শরীরে 17 বার দেয়া হলো ভুল রক্ত। পরিবারের বিচার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।